অলকানন্দার নির্বাসন। লেখিকা মম সাহা। পর্ব সংখ্যা ১। ১৬ বছরের মেয়েটার শরীরে লাগানো বিধবার ফ্যাকাশে চিহ্ন। কন্যার গলায় মোটা স্বর্ণের চেইন, হাতের মোটা স্বর্ণের বালা, নাকের নাকফুল খুলে ফেলল গ্রামের বয়স্ক মুরব্বীরা। হাতে শুভ্রা রঙা শাখা, কপালের লেপে থাকা রক্তবর্ণ সিঁদুরটাও মুছে দিল কেমন নির্মমতায়। কন্যার মুখে কোনো উদ্বেগ নেই, বিষাদ নেই, চোখ দুটো যেন ধুধু মরুভূমি। দূর হতে দূর কোথাও যেন কিছু নেই, কেবল মনে হচ্ছে ইতিহাসের বিধ্বস্ত হওয়ার কোনো হিমালয় হয়তো। শরীরের চকচকে রঙের শাড়ি খুলে অবশেষে সাদা থান পরিয়ে দিয়ে মেয়েটার শরীরে এঁকে দিল বিধবার চিহ্ন। এতক্ষণে এত ধস্তাধস্তি কন্যার ক্লান্তি ভার করল শরীর জুড়ে। ষোড়শী বিধ্বস্ত মেয়েটা মাটির উপর শুয়ে পড়ল। দেহ যে আর নিচ্ছে না, ঝিমিয়ে এলো শরীর, অবচেতন হয়ে নেতিয়ে গেল মাটির বক্ষে। গ্রামের মহিলারা মাটিতে নেতিয়ে পড়া অলকানন্দার দিকে ধ্যান দিল না, যেন ফেলনা জিনিসের ঠাঁই মাটিতে হওয়াই স্বাভাবিক। আর বিধবা নারীদের জায়গা যেন চির পরিচিত প্রথা অনুযায়ী এই মাটিতেই হয়ে এসেছে। মানুষ জাতির ভাব এমন, বিধবা পৃথিবীতে থাকতে ইচ্ছে এই ঢের। আবার তার চলাচলের কথা ভাবঠাব নেহাতি বিলাসিতা। অবচেতন কন্যার মা মেয়ের মাথার নিচে একটা শক্ত মতন পাথর দিলেন। মেয়েটা তার উঁচু বালিশ না হলে যে শুতেই পারত না। মায়ের মন কেঁদে উঠল হু হু করে, অথচ সেই মাকেও প্রাণ খুলে কাঁদতে দিল না প্রতিবেশী মহিলারা। বিধবা মেয়ে মানুষ মানেই অলক্ষী, তাদের জন্য চোখের জল ঝরানো সর্বনাশা কাজ। কন্যার মাকে জোর করে নিয়ে যাওয়া হলো কন্যার ঘর থেকে। সবচেয়ে বড় রাজকীয় ঘরটায় থাকা টুকটুকে বধূ আজ পড়ে আছে বাড়ির সবচেয়ে নোংরা ছোট ঘরটাতে, একদম একা, নিস্তব্ধ। স্বামীর মৃত্যুর পর থেকেই শুরু হলো অলকানন্দার নির্বাসন। বিহারিণী মহল তুমুল হয়েছে পরিপূর্ণ। মহলের জমিদার সুদর্শন ঘোষ আজ মৃত্যুবরণ করেছে। গ্রামের ছোট বড় সকল জাতের মানুষ তাই ভিড় করেছে বিহারিণী মহল নামক বাড়িটাতে। গ্রামের মানুষ যেন খালি পেটে না ফিরে, তাই বাড়ির কিনারায় বড় খালি জায়গায় চলছে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া বলতে চিড়ে, মুড়ি, দই, রসগোল্লা। মানুষের পেট ভরে খাচ্ছে আর নিয়েও যাচ্ছে সেগুলো। এলাকার জমিদার মরে গিয়েও কত কাজে লাগে তাদের। বেঁচে থাকা কালীনও মানুষটা বেশ সাহায্য করেছে গ্রামবাসীকে, সেই কথা কি বলা যায়? দইয়ের মাঝে জিহ্বা ডুবিয়ে মানুষ মুখ হা হুতাশ করতে জমিদারের জন্য। কত ভালোই না ছিল মানুষটা। অবশ্য চিরপরিচিত প্রথা অনুযায়ী মৃত্যুর পর সকল মানুষেরই ভালো হয়ে যায়। জমিদারও সে প্রথার বাহিরে নয়। অন্দরমহলে যতটা কান্নাকাটি হওয়ার কথা ছিল তার একাংশ বোধহয় হচ্ছে না। শুধু কাঁদছে জমিদারের মা, খুব চিকন স্বরে সে কাঁদছে, কিন্তু হয়েছে হচ্ছে ভেতরে। তবে সেটা কান্নার না। জমিদার সুদর্শন ঘোষের স্ত্রী অলকানন্দা মোটা মোটা স্বর্ণের গহনাগুলো ভাগ করা নিয়ে সকল হইচই। বিধবা স্ত্রী তো আর গহনা পড়তে পারবে না, তাই সেগুলো ঠিক ব্যবহার নিশ্চিত করতে চান ননদ সনদ যা লেগে গিয়েছে তাদের ভাগবাটোয়ারাতে। এমন ভাগবাটোয়ারা নিয়ে বিরক্ত হলো জমিদারের মা সুরবালা। বেশ বিরক্ত হয়ে গমগমে কণ্ঠে কিছুটা ধমকে সকলে শুধালো, তোরা থাম দেখি, গয়নাগুলো ভাগ করছিস কোন আক্কেলে শুনি? মরেছে তো আমার ছেলে, বউটা তোর মরেনি, তবে তার জিনিস কেন ভাগ করছিস? সুরবালার কথাটা ঠিক পছন্দ হয়নি সবার। সুরবালা দেবর ননদ মশাইও যে তেমন ভালো লাগেনি কথাখানা, তা ওনার গুমোট চেহারা দেখেই টের পাওয়া যাচ্ছে। সাথে ভারী কণ্ঠে কপাল কুঁচকে বললেন, বউ ঠাকুরন, বিধবা বউয়ের জন্য আপনার এমন দরদ বড়ই আশ্চর্য সৃষ্টি করছে। বউ এনেছে মান করলো না, অথচ তখনই আপনার ছেলেকে খেয়ে নিল। অলক্ষী মেয়ে মানুষ। ঠাকুরপো, এমন কথা বলো না। যার যতটুকু আয়ু তা খণ্ডন করার সাধ্য কারো নেই। তাই নাকি বউ ঠাকুরন? বেহুলার গল্প তো শুনেছেন? সতী স্বামী স্ত্রী স্ত্রী বলে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। স্ত্রী চাইলে কি না পারে। আপনি মাথায় তুলবেন না ওই বউকে। সুরবালা আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই গ্রামের দুজন মহিলা ছুটে এলেন। ব্যস্ত কণ্ঠে সুরবালার উদ্দেশ্যে বললেন, গিন্নি, বউ তো চুল কাটতে চাচ্ছে না, একটু আসুন দেখি। ও মেয়ে আমাদের কারো কথা শুনছে না। বিধবা বউ চুল না কাটলে স্বামীর আত্মা শান্তি পাবে বলুন তো? সুরবালা কিছু বলার আগেই ফোড়ন কাটলো ননদ মশাই। মুখ ঝামিয়ে বলল, অমন মেয়ের মুখে চুনকালি লেপে দেওয়া উচিত। কেবল
বাড়ির বউ বলে কিচ্ছুটি বলছি না। ননদ মশাইয়ের বচনভঙ্গিতে বিরক্ত হলো সুরবালা, কিন্তু কিছু বললেন না। মাথার ঘোমটা আরেকটু শক্ত করে টেনে গম্ভীর কণ্ঠে বললেন, চলো চলো, আমিও যাচ্ছি সাথে। ও চেতন ফিরছে কখন সেটা না জানিয়ে চুল কাটতে লাফালাফি করছো? চলো, আমি দেখছি। সুরবালা কথাটা বলে দুপা আগাতেই নন্দন মশাই কটাক্ষ করে বলল, বিধবা মাগিগুলোর এত ভাব কেন কে জানে? সুরবালার শরীরটা ঘিনঘিন করে উঠল। কথাটা সে শুনেও যেন শুনল না। বিধবা সে নিজেও। আর দেবর যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে তা বুঝতে বাকি রইল না তার। কিছুটা মিটমিটে হাসি দেখা গেল গ্রহণপত্র ভাগ করা মেয়ে বউদের মুখে। কথাও একটা নন্দমশাই গোপন আশকারা দিয়েছেন যেন তাদের। তাই দেখে তাদের এত হাসি। ছোট আধো আবছা ঘরের এক কোনায় ঘাপটি মেরে বসে আছে অলকানন্দা। দু চোখে তার নিগাল শূন্যতা, অথচ ঠাঁই মেলেনি অশ্রুর। তার জীবন সবসময় গতিশীল নদীর মতোই চঞ্চল। সেখানে বাঁধনতা পড়েনি নিস্তব্ধতা। অথচ স্বামীর মৃত্যু নামক শব্দটা তাকে টেনে এনেছে কুলবিহীন সমুদ্রে। এখান থেকে বাঁচার উপায় কি? নাকি এভাবেই পার করতে হবে জীবন তার? প্রশ্ন হামাগুড়ি খায়, অথচ চারপাশে হাতড়ে মেলে না উত্তর। অলকানন্দার মাথা ঝিমঝিম করে ওঠে। ১৬ বছরের জীবনটার কতটুকুই বা ছোট একটা জীবন, অথচ জীবনের ভার আজ প্রায় ৯০ বছরেরও হার মানাবে। অলকানন্দার ভাবনার মাঝে ঘরে হাজির হয় তার শাশুড়ি সুরবালা সহ আরো কয়েকজন মহিলা। সাথে তার খুড়তুতো যা ননদ দুজনেও আছে। তাদের দেখে অলকানন্দার ভাবাবেগ হয় না। সে আগের ন্যায় চুপটি করে বসে থাকে। ঘরের বিধ্বস্ততা দেখলে প্রথম কথা তুলে ওঠে সুরবালা। কথা ধীর রেখে এসে প্রশ্ন করে, বৌমা, তুমি নাকি চুল কাটতে চাইছো না? অলকানন্দা উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। এতে বিরক্ত হয় তার ননদ পানকৌড়ি ও মনময়ূরী। পানকৌড়িটা রেগে মেগে বলে ওঠে, বউরানী, এ কেমন তোমার ব্যবহার? স্বামী মারা যাওয়ার কোনো শোকতাপ তোমার মাঝে নেই, এখন আবার চুল কাটতে চাচ্ছ না? এসব কেমন আচরণ? পানকৌড়িকে আশকারা দিয়ে মনময়ূরী বলে ওঠে, আর ছোট বংশের মেয়ে মানুষগুলো তো ওরা আচরণ বুঝবে কেমন করে? দুই বোন ঠোঁট টিপে হেসে উঠল। তাদের কথায় বিরক্ত হলো অনকানন্দার খুড়তুতো যা কৃষ্ণপ্রিয়া। এক হাত ঘোমটা টেনে নিবিড় কণ্ঠে বলল, আহা ঠাকুরনী, অমন করে বলছো কেন? মেয়েটা কষ্ট পাবে। তাতে তোমার এত দরদ কেন মেজো বউ? নাকি তোমারও ছোট বংশের বলে গায়ে লেগে গেল? কৌরি আর ময়ূরী যেন কৃষ্ণপ্রিয়াকে ছোট করতে পেরে বেশ খুশি হলো। তাদের খুশিতে আর বাড়তে না দিয়ে ধমকে উঠল সুরবালা। চোখ রাঙিয়ে বলল, তোরা দুটি এক্ষুনি এখান থেকে বিদায় হবি? মেয়ে মানুষ নাকি তোরা? তাহলে আর একটা মেয়ে মানুষকে কিভাবে এত অপদস্থ করতে পারিস? তোদেরও তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি তো থাকতে হয় নাকি? বুঝিস কিভাবে বিবাহিতদের যন্ত্রণা সহ্য করতে হয়? সুরবালার কথায় খেপে গেল দুই বোন। দাঁত কিরমির করে বলল, জেঠিমা, বাড়ির মেয়ে তুমি এসব বলতে পারো না। আমার এ বাড়ির মেয়ে, আমাদের বাপদাদার ভিটে এটা। ওরাও তবে এ বাড়ির বউ, ওদের শ্বশুর শাশুড়ির ভিটে এটা। কোন কারণে ওরা তোদের কথা শুনবে শুনি? যা বলছি। কৌরি আর ময়ূরী দাঁড়ালো না এক মুহূর্ত। গুমুর চেহারা নিয়ে চলে গেল ধপধপ করে। জেঠিমা সবসময় কড়া কড়া কথা বলে, তার সামনে কিছু বলা যায় না কখনো। সুরবালা আরেকবার এগিয়ে গেল, গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুল কাটবে না বলছো তুমি? হ্যাঁ। অলকানন্দা অকপটে উত্তর ভেসে হলো। ঠিক সেই মুহূর্তে দরজার সামনে উপস্থিত হয় তার পিসি শাশুড়ি লক্ষ্মীদেবী। নাম লক্ষ্মী হলেও কথায় ঝরে তীর। অলকানন্দার উত্তর তার কর্ণ অব্দি পৌঁছানোয় সে তেতে উঠল। হায় হায় করে ছুটে এলো। অলকানন্দার বাহু নিষ্ঠুরভাবে টেনে ধরে চিৎকার করে দিয়ে বলল, হায় হায়, এ কেমন অলক্ষ্মী মেয়ে মানুষ! স্বামীটা যে গেছে, এর কোনো কষ্টই নেই বুকে। কি রং ওর শরীরে! এই বউ, তুই চুল কাটবি না কেন? তোর শাশুড়ি, আমি তো বিধবা হওয়ার সাথে সাথে চুল সব কেটে ফেলে দিছি। আমরা কি মরে গেছি? এটা নিয়ম, চুল ফেলতেই হবে। স্বামীর আত্মা না হয় শান্তি পাবে না। যে মরে গেছে তার আত্মার শান্তি খুঁজবে পিসিমা, অথচ আমি বেঁচে আছি, আমার জীবিত আত্মার কথা ভাববে না? এই মেয়ে তো কি শান্ত বউ ছিল, তাই না? স্বামীটা মরে যেতে না যেতেই মুখে খই ফুটেছে। ছি ছি, কেমন মেয়ে মানুষ ও! শুনবো, চুল তোকে কাটতেই হবে। চুল আমি কাটবো না পিসিমা, আমার শখের চুলগুলো। লক্ষ্মীদেবী যেন রুষ্ট হলেন অলকানন্দার কথায়। তাই তৎক্ষণাৎ টেনে ধরলেন অলকানন্দার চুলের গোছা। হাঁটু ছড়িয়ে যাওয়া চুলগুলো সব নিয়ে নেন নিজের হাতের মুঠোয়। ব্যথায় অস্থির হয়ে ওঠে মেয়েটা। সুন্দর মুখশ্রী লাল বর্ণ ধারণ করে আকুতিমাখা কণ্ঠে বলে, আমার লাগছে পিসিমা, ছেড়ে দেন আমাকে।
কিন্তু সে আকুতি ছুঁতে পারে না পিসির মন। ছুটে আসে সুরবালা, নিজের ননাসের হাতখানা চেপে ধরে শক্ত কণ্ঠে বলে, বড়দি, ছেড়ে দেন বউয়ের চুলগুলো। লক্ষ্মীদেবীর হেলদোল দেখা গেল না সে কথায়। সুরবালা আরো বার কয়েক ছাড়তে বলার পরও শক্ত হাতের মুঠো ধরে রাখে সে। অতঃপর সুরবালা তার ননাসের হাতখানা টেনে ছাড়িয়ে দেন। ঝামটে মেরে বলে, বউ চুল কাটতে না চাইলে কাটবে না, কেউ যেন জোর করতে না আসে। ছোট ভাইয়ের বউয়ের কথা যেন ক্ষেপে যান লক্ষ্মীদেবী। দাঁত কিরমির করে একবার সুরবালা আর একবার অলকানন্দার দিকে তাকিয়ে বলে, চুল তো এ মেয়েকে কাটতেই হবে। যে নিয়ম আমরা করেছি সে নিয়ম ও করবে না কেন? ছোট বংশের মেয়ের এত দেমাক, ওর চুল থাকবে না। কথা শেষ করে হনহনিয়ে বেরিয়ে গেল সে। মুখ নাক কুঁচকে বেরিয়ে গেল প্রতিবেশী মহিলারাও। ঘরে পড়ে রইল দুজন স্বামীহারা নারী, যারা আজ বেঁচে থেকেও মৃত। সুরবালা নিজের পুত্রবধূর কাছে গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। সাদা শাড়িতে ১৬ বয়সী কন্যাকে স্বর্গের অপ্সরা থেকে কম লাগছে না। কি বিশাল চুলের গোছা মেয়েটার, হাঁটু অবধি সেই চুল। এত সুন্দর মেয়েটার জীবন কেমন থেমে যাবে বিধবা নামের বিধিনিষেধে। চঞ্চল তো কম ছিল না মেয়েটা। সে নিজে পছন্দ করে তার ৩০ বছরের ছেলের জন্য এই মেয়েটাকে এনেছিল। ১ মাসও হয়নি বিয়ের, মেয়েটা সবসময় উড়ে বেড়ানোর ইচ্ছে ছিল। একটা সাদা শাড়ি কি এমন ক্ষমতা যে উড়ে বেড়ানোর ইচ্ছেটাকে শিকল দিয়ে আটকে রাখলো? অলকনন্দার চোখ পাথর। সে মিনমিনে কণ্ঠে বলল, আমি চুল কাটবো না মা, আমি এমন সাদা শাড়ি পরবো না, না না না। সুরবালার কার অব্দি পৌঁছয় সে কথা। অতঃপর ভেসে আসে দীর্ঘশ্বাস। এ সমাজ বড্ড কঠিন যে, বিধবার ইচ্ছে এত সহজে এ সমাজ মানবে না। যুদ্ধ করতে হবে তার জন্য অনেক। ছোট অলকনন্দা পারবে তো? সংশয়ে বুক কাঁপে সুরবালার।